হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে এলাম আপনাদের মাঝে অনেকদিন পরে আরও একটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ অধ্যায়টি। এই অধ্যায় মূলত আমরা কি শিখি? একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা ধাপে ধাপে যে পণ্য উৎপাদন করে সেখানে দেখা যাচ্ছে সবগুলো তারা কাঁচামালের পিছনে ব্যয় করে না, তাদের ধাপে ধাপে বিভিন্ন ধরনের ব্যয় থাকে এবং সেই ব্যয়ের উপরে তাদের যে ব্যয় হয় সেই ব্যয়ই কিন্তু তারা পণ্যটি বিক্রয় করে না। তাহলে কি করে? তার সাথে আরও লাভ যোগ করে তারপরে তারা পণ্যটি বিক্রয় করে। তেমনিভাবে একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু একই রকম। তারা যে মূল্যে পণ্যটা ক্রয় করে, সাপোজ আমি ধরলাম আমি একটা 100 টাকা একটা পণ্য ক্রয় করলাম, সেই 100 টাকায় যদি আমি পণ্যটি বিক্রয় করি তাহলে কিন্তু আমাদের কোনো রকম লাভ থাকতেছে না। তাহলে আমরা কি করি? তার সাথে আমার যে পরিবহন কস্ট এছাড়া অন্যান্য যে সকল ব্যয় আছে সকল ব্যয়গুলো যোগ করে তারপর আমি কত টাকা লাভ প্রত্যাশা করতেছি সেটা যোগ করার পরে তারপর আমরা পণ্যটি বিক্রয় করি। তো এই অধ্যায় মূলত আমরা এই একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কিভাবে তাদের পণ্যের বিক্রয় মূল্যটা নির্ধারণ করে এই সম্পর্কিত আমরা জানবো। তো এক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট আছে যে আমাদের যে ব্যয়ের বিভিন্ন ধাপ আছে। একটা হলো মুখ্য ব্যয় সম্পর্কে আমরা জানবো, কারখানা ব্যয় সম্পর্কে আমরা জানবো, উৎপাদন ব্যয়, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য। সর্বশেষে যেটা জানবো সেটা হলো বিক্রয় মূল্য কীভাবে এটা নির্ধারণ করতে হয়। তো এই টপিকগুলো জানার আগে আমি একটি ছোট্ট ঘটনা মতো বলি যেটা আপনাদের আসলে এই অধ্যায়টা বুঝতে আরও হয়তো অনেকটা সহযোগিতা করবে। তো আমি ধরলাম যে একটি রুটি কেক, যেটা আমরা বেকারি প্রতিষ্ঠান নামে জানি, এরকম একটা বেকারি প্রতিষ্ঠান তারা 500 পিস রুটি উৎপাদন করতে চাচ্ছে। তো এটা যেহেতু একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, 500 পিস রুটি যেহেতু উৎপাদন করতে চাচ্ছে, তো রুটি উৎপাদন করতে তাদের কি প্রয়োজন হয়? প্রথমে আমি ধরলাম কিছু উপাদান, কি উপাদান দরকার দেখি আমরা। আচ্ছা, এখন রুটি উৎপাদনের সাথে সরাসরি যে সম্পৃক্ত যে খরচগুলো আছে, যেমন আমরা জানি যে রুটি উৎপাদন করার মূল উপাদানটা কি? আটা। তো আটাটা কিন্তু এটা কাঁচামাল। রুটি 500 পিস রুটি, এই যে রুটি উৎপাদন করতেছে এই রুটি, তাহলে রুটি তৈরির কাঁচামাল কোনটা? প্রথমে লাগতেছে আটা লাগতেছে। তারপরে যদি অনেকে মাখন রুটি তৈরি করে, মাখন দিলাম। তারপরে রুটি তৈরি করতে আর কি লাগতে পারে? লবণ অবশ্যই কিছু দরকার। তারপরে মূলত এইগুলাই মেইন যে জিনিসগুলো দরকার। তো এগুলো হলো কাঁচামাল। আমরা দেখতে পাচ্ছি কাঁচামাল, এটাকে আমি কাঁচামাল বলি, কাঁচামাল। এরপরে শুধু এই পণ্যগুলো ক্রয় করলে কিন্তু হবে না, তাহলে কি করতে হবে? এই পণ্যগুলো প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে হবে ক্রয় করার পরে। এরপরে তাহলে কি হয়? পরিবহন খরচ। এখন এই পরিবহন আমরা জানি দুই ধরনের হয়, একটা হলো ক্রয় পরিবহন আর একটা হলো বিক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কোনটা? যে আমরা যে পণ্যটা ক্রয় করলাম এই পণ্যটা আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত যে পরিবহনটা হয়। এর সাথে আরও বিভিন্ন ধরনের প্রত্যক্ষ যে বিষয়গুলো জড়িত আছে, যেমন মজুরি। আমরা যে আগেই জানি হয়তো মজুরি আমরা জানি প্রত্যক্ষ খরচ। এরকম জ্বালানি, এগুলো কিন্তু সবগুলো এই রুটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাহলে এগুলাকে আমরা কি খরচ ধরতে পারি? প্রত্যক্ষ খরচ ধরতে পারি। প্রত্যক্ষ খরচ। তো এই কাঁচামালের সাথে সকল প্রত্যক্ষ খরচ এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো, আমরা যে বিষয়গুলো দেখছিলাম আমাদের প্রথমে ছিল 1 নম্বরে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় সমান কাঁচামাল প্লাস প্রত্যক্ষ খরচ। ভিউয়ার্স, আমাদের ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। মুখ্য ব্যয় কীভাবে বের করতে হয়? তাহলে একটা পণ্য তৈরির যে কাঁচামাল আছে সেই কাঁচামালের সাথে সকল প্রত্যক্ষ যে জনিত যে খরচগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো আমরা মুখ্য ব্যয়। তাহলে অন্য একটি পণ্যের কাঁচামাল কি হতে পারে? যেমন আমরা যদি ধরি এখানে তো আমরা রুটি তৈরি করলাম, আমরা যদি কেক তৈরি করি তাহলে কেক তৈরিতে কি কি দরকার? ডিম দরকার, তারপরে
তারপর আবার দরকার যেটা এখানেও আটা দরকার। এরপর আমরা যদি একটি কাপড় প্রতিষ্ঠান ধরি, যারা শার্ট প্যান্ট এগুলো তৈরি করে, সেখানে হলো কাপড় হলো কাঁচামাল। এরকমভাবে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল আছে। তো আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা হলো কারখানা ব্যয়। এই কারখানা ব্যয়টা আমাদের কিভাবে বের করতে হবে ভিউয়ার্স? এই যে মুখ্য ব্যয়টা বের করলাম, কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচটা যোগ করে আমরা যে মুখ্য ব্যয় যোগ করলাম, মুখ্য ব্যয়ের সাথে কারখানাজনিত সকল খরচ। এখন একটা আসি আমরা, এরপরে কি ধরনের খরচগুলো হতে পারে একটা প্রতিষ্ঠানে, যেমন কারখানায় বিদ্যুৎ বিল আছে, তারপরে গ্যাস, পানি, এগুলো কিন্তু সব কারখানার ভিতর হয়। তারপরে আবার অন্য অন্য সকল যে পরোক্ষগুলো খরচ আছে, পরোক্ষ খরচ এগুলোও কিন্তু, যেমন বেতন, কারখানা ম্যানেজারের বেতন, এগুলো কিন্তু সব পরোক্ষ খরচ। তো এইগুলো কিন্তু কারখানার খরচ। তো এই কারখানা সম্পর্কিত সকল খরচ, একটা প্রতিষ্ঠানে কারখানায় কি খরচ হয় আমরা সাধারণত দেখলে বুঝতে পারি যে এগুলো কারখানার ভিতরে খরচ। তো এই কারখানার সকল খরচগুলো যদি আমরা যোগ করি, কারখানা খরচ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কারখানা ব্যয়। আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হলো উৎপাদন ব্যয়, মানে একটা পণ্য আমরা উৎপাদন করতে মোট কত টাকা ব্যয় করতেছি, এটা হলো উৎপাদন ব্যয়। এখন উৎপাদন ব্যয়টা কিভাবে বের করব? এই যে আমরা কারখানা ব্যয় পেলাম, এই কারখানা ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় সমান সমান উৎপাদন ব্যয় সমান সমান কারখানা ব্যয় প্লাস এক ধরনের খরচ আছে যেগুলো সাধারণত অফিস সংক্রান্ত, অফিস প্রশাসনিক, যেমন অফিস ভাড়া, অফিস বেতন, তারপরে অফিসে যে ম্যানেজার থাকে তাকে বেতন, এই ধরনের যে খরচগুলো আছে অফিস সংক্রান্ত, এগুলো কিন্তু বলা হয় আমরা অফিস ও প্রশাসনিক ব্যয়। তাহলে এই যে কারখানা ব্যয়টা বের করলাম আমরা, 2 নম্বরে যে কারখানা ব্যয়টা বের করলাম, এই কারখানা ব্যয়ের সাথে আমরা যদি অফিস প্রশাসনিক যে ব্যয়গুলো আছে এগুলো যদি যোগ করি, অফিস প্রশাসনিক ব্যয়, তাহলে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি উৎপাদন ব্যয়। এখন ভিউয়ার্স, এই উৎপাদন ব্যয় এর সাথে আরও কিছু খরচ আছে। একটা পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, একটা পণ্য উৎপাদন করার পরে সেটা বিক্রয় কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত আরও কিছু ব্যয় আছে। যেমন একটা পণ্য উৎপাদন করার পরে আমরা সেটাকে কি করি, সেটাকে যদি আমাদের একটা বেকারি প্রতিষ্ঠান কি করে সাধারণত আমরা দেখি ছোট ছোট ভ্যান গাড়ির মতো থাকে, এদের এক ধরনের ভ্যান থাকে, সেই ভ্যানে করে অথবা দেখা যাচ্ছে নিজস্ব গাড়িতে করে তারা কি করে, তারা দোকানে দোকানে পণ্য পৌঁছে দেয়, রুটি পৌঁছে দেয়। তো এক্ষেত্রে কিন্তু তাদের ওই ভ্যানের পিছনে একজন লোক থাকে, তাহলে ওই লোকটাকে তারা বেতন দেয়, আবার ওই ভ্যানের জন্য তাদের একটা এক্সট্রা কস্ট এখানে আছে। তো এই যে খরচগুলো আছে এগুলো কিন্তু সব বিক্রয় উপরিব্যয়। তার মানে একটা পণ্য বিক্রয় করতে আমাদের যে খরচগুলো হচ্ছে সেগুলোকে বলে বিক্রয় উপরিব্যয়। তাহলে আমরা 4 নম্বরে কি পাচ্ছি, মোট ব্যয় কিভাবে বের করব? মোট ব্যয় আমরা যে উৎপাদন ব্যয়টা পেলাম 3 নম্বরে, সেই উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয়। এখন আসি বিক্রয় উপরিব্যয়টা আবার একটু বুঝাই বলছি আপনাদের। উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, একটা পণ্য বিক্রয় করতে আরও বিভিন্ন ধরনের খরচ হতে পারে। যেমন আমরা ধরলাম পরিবহন, বিক্রয় পরিবহন, এটা কিন্তু আন্তঃপরিবহন না। পরিবহন 2 প্রকার, আমি ফার্স্টেই বলছিলাম আপনাদের যে আন্তঃপরিবহন আর বিক্রয় পরিবহন। তাহলে পরিবহন, তারপরে আছে বিক্রয় কর্মীর বেতন, তারপরে আমরা অনেক সময় পণ্য বিক্রয় করার জন্য আমাদের প্রতিষ্ঠানের বা পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকি। এজন্য তাহলে এই যে বিজ্ঞাপনটা দিচ্ছি, বিজ্ঞাপনের পেছনে আমাদের যে ব্যয়টা হচ্ছে, এটা কিন্তু আমাদের পণ্যটা বিক্রয় করার উদ্দেশ্যে। তাহলে এটাও আমাদের কি ব্যয়? বিক্রয় উপরিব্যয়, বিজ্ঞাপন।
এই সকল ব্যয় আমাদের বিক্রয় উপরিব্যয়, এগুলো আমাদের বিক্রয় উপরিব্যয়। তাহলে মোট ব্যয় আমরা কিভাবে বের করব? এই যে আমরা 3 নম্বরে উৎপাদন ব্যয় বের করতেছি, উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করে তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোট ব্যয়। ভিউয়ার্স, এখন আমরা যে 500 পিস রুটি উৎপাদন করতে চাচ্ছি, এখন আমরা ধরলাম আমাদের মোট ব্যয় 10,000 টাকা, মোট ব্যয় বের হলো 10,000 টাকা। এখন আমরা কি এই 10,000 টাকায় এই 500 পিস রুটি বিক্রয় করব? সাপোজ আমি ধরলাম 10,000 টাকা। এখন আমরা যদি 10,000 টাকায় এই 500 পিস রুটি বিক্রয় করি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ থাকতেছে না। তাহলে এই যে মোট ব্যয়টা বের করলাম, এই মোট ব্যয়ের উপর আমরা একটা প্রত্যাশিত মুনাফা ধরি যে আমরা আসলে কত % লাভ করতে চাই। কোনো প্রতিষ্ঠান একটু বেশি লাভ করতে চাই, কোনো প্রতিষ্ঠান একটু কম লাভ করতে চাই। সেক্ষেত্রে উৎপাদনের উপর ভিত্তি করে মূল্যটা এটা নির্ধারণ করা হয়। আমরা ধরলাম এই যে মোট ব্যয়ের সাথে একটা প্রতিষ্ঠান 10% লাভ করতে চায়। তো এই 10% লাভ করতে চাইলে 5 নম্বরে আমাদের 5 নম্বর যে পয়েন্টটা ছিল বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান আমাদের যে মোট ব্যয় আছে, মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করব 10%, প্রত্যাশিত মুনাফা। এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো, যা মূলত আমরা কত টাকায় পণ্যটা বিক্রয় করব, এবং সেক্ষেত্রেই কিন্তু আমাদের লাভটা থাকতেছে। আর আমরা যে 10,000 টাকায় যদি মোট ব্যয় আমরা এই দামেই যদি আমরা পণ্যটা বিক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লাভ থাকতেছে না। তাহলে আমরা এত কষ্ট করে যে পণ্যটা উৎপাদন করলাম সেখানে আমাদের বেনিফিটটা কোথায়? সেক্ষেত্রে আমি আবার একটু বোঝাই দিচ্ছি আপনাদের। 500 পিস রুটি তৈরি করলাম, তাহলে যদি বলে যে 1 পিস রুটির ব্যয় কত, যেহেতু 500, এক পিস রুটির দাম কয় টাকা পড়তেছে? 20 টাকা পড়তেছে। এক পিস রুটির দাম যদি 20 টাকা পড়ে, ধরলাম একটু বড় সাইজের রুটি, এই জন্য 20 টাকা হতে পারে, যাই হোক, এক পিস রুটির দাম 20 টাকা ব্যয় পড়তেছে। সেক্ষেত্রে এই 20 টাকায় যদি 1 পিস বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ থাকবে না। তাই এটার সাথে আমরা 10% লাভ করতে চাই। তাহলে 10,000 টাকা যদি 10% ধরি, 10,000 টাকা 10% ধরলে আমাদের 1,000 টাকা আসতেছে। তাহলে আমাদের টোটাল আমাদের কত টাকা বিক্রয় করলে লাভ আসবে? যদি আমরা 11,000 টাকা বিক্রয় করি তাহলে আমাদের 1,000 টাকা লাভ থাকতেছে। প্রতি 10,000-এ আমাদের 1,000 টাকা লাভ থাকতেছে। এবং এক্ষেত্রে আমরা যেহেতু যদি 500 পিসে আমাদের 1,000 টাকা লাভ থাকে, তাহলে এক পিসে আমাদের কয় টাকা লাভ থাকবে এটা আমরা খুব সহজেই বের করতে পারি। যদি 500 পিসে 1,000 টাকা থাকে তাহলে কয় টাকা থাকবে? 2 টাকা করে লাভ থাকবে। এক পিস রুটিতে আমাদের 2 টাকা করে লাভ থাকবে। ভিউয়ার্স, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই পদ্ধতিতে অঙ্কটা বেসিকটা আমি আজকে আপনাদের দিলাম। এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আসতেছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।